নমস্কার। আজ একটা জীবনের সঙ্গে রিলেটেড আমাদের প্রতি মুহূর্তে যেগুলোর সঙ্গে আমাদের যুঝতে হয়, বুঝে নিতে হয় কোন মরশুমে কোন সময় আমাদের ঠিক কী পদক্ষেপ নেওয়া উচিত, না হলে নিজেকেই শেষ করে দিই আমরা। অনেক সময় ঠিক পদক্ষেপ ঠিক সময় মতন নিতে পারি না, হয়ে যায় ভুল, আর তার জন্য জীবন অঙ্ক অনেক সময় থেমে যায়। অঙ্কের সিঁড়ি দিয়ে আর এগিয়ে চলা হয় না। এমনই একটা গল্প বলবো আজকে। স্বরূপ আর প্রীতমা দীর্ঘদিন তারা প্রেমের সম্পর্কে রয়েছে। মেলামেশা, ঘোরা বেড়ানো সব কিছুই। দুজন দুজনকে খুব ভালোবাসে, দুজনের মধ্যে মিল আছে। অনেক দিন ধরে চলছে তাদের এই সম্পর্ক স্মুথলি। তাই তারা ঠিক করলো তারা দুজনে এবারে এক হবে, অর্থাৎ বৈবাহিক সম্পর্কে একত্রিত হবে। স্বরূপের মা বাবা আগেই মারা গেছেন। তারা হবু বৌমাকে দেখে গেছে, কিন্তু বিয়ে পর্যন্ত করানোর আগেই তারা চলে গেছেন পৃথিবী থেকে। স্বরূপের জন্য রেখে গেছেন অনেক টাকা পয়সা, বাড়ি কয়েকটা। এই সব নিয়ে স্বরূপ চলছে একা, তার কিন্তু কোনো ভাগিদার নেই। সে প্রীতমাকে বিয়ের ঠিক করলো, দুজনের বিয়ে হলো বেশ ধুমধাম করে। বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই ছিল তাদের বিয়েতে, সকলেই আশীর্বাদ করলো। সকলের কাছ থেকে পাওয়া গেল অনেক কিছু। বৈবাহিক সম্পর্ক প্রথম বেশ ভালোই চলছিল, কিন্তু ওই যে সব সম্পর্কই কিন্তু মিষ্টি মধুর হয়ে বেশি দিন চলে না। তাই মাত্র 8 মাস যেতে না যেতেই দেখা গেল তাদের মধ্যে শুরু হলো বিরোধ। তাদের মধ্যে খুঁটিনাটি ঝগড়া তো লেগেই গেছিল আগে থেকে। এখন কেউ আর কাউকে সহ্য করতে পারছে না। তারা চাইছে এত ঝগড়া, এত অশান্তি, এত মনোমালিন্যের মধ্যে আর এই সম্পর্কটাকে এগিয়ে না নিয়ে যেতে। স্বরূপ প্রীতমাকে অনেকবার বোঝানোর চেষ্টা করলো। প্রীতমা একরোখা হয়ে রইল। সেও বাপ মায়ের একমাত্র মেয়ে, সেও চাকরি করে, সেও শিক্ষিত। তাই কোনোভাবেই সে আর মানিয়ে নিতে চাইল না। স্বরূপ বলল, আমরা এতদিনের সম্পর্কে ছিলাম, তখন তো কোনো অসুবিধা হয়নি আমাদের, দেখি না আরেকটু সম্পর্কটাকে যদি এগিয়ে নিয়ে যেতে পারি। প্রীতমা শুনল না। সে বলল, না, আমি ডিভোর্স দেব, তাই সেই ব্যবস্থাই করো, না হলে কিন্তু আমাকে আইনের পথেই হাঁটতে হবে। স্বরূপ শুনে বলল, ঠিক আছে, যখন তুমি চাইছই না এই সম্পর্কটাকে আর এগিয়ে নিয়ে যেতে, অন্যদিকে এই ঝগড়া অশান্তি মনোমালিন্যে আমিও বিরক্ত হয়ে উঠেছি, তাই বোধহয় আমাদের সরে যাওয়াই ভালো কথা। কোর্টে গেল তাদের ডিভোর্স ফাইল। এরপরে প্রীতমা স্বরূপের কাছ থেকে একটা বড় অঙ্কের টাকা, অনেক বড় অঙ্কের টাকা দাবি করে বসলো খোরপোশ হিসাবে। স্বরূপ কি আর করবে, তার কিচ্ছু করার ছিল না। তার বাড়ি, বাগান বাড়ি, তার টাকা পয়সার বেশিরভাগ সব কিছুই চলে গেল খোরপোশ হিসাবে দিতে গিয়ে। আর কিছু গেল কোর্ট, উকিল এই সব করতে গিয়ে। এখন সে প্রায় নিঃস্ব। তার কাছে অল্প কিছু টাকা আছে, আর থাকার জন্য নিজের একটা ছোট্ট বাড়ি। সব তার চলে গেল এই সম্পর্কে, যে সম্পর্কটাকে সে ভেবেছিল খুব মধুর হবে। কেননা তাদের দুজনের এতদিনের সম্পর্কটা সেভাবেই তো চলছিল, কিন্তু আর চালানো গেল না। যাই হোক, এরপর স্বরূপের হাতে যখন আর বেশি কিছু টাকা নেই, মাত্র কয়েক লাখ টাকা পড়ে, তাও খুবই অল্প, একদিন স্বরূপ একেবারেই ভেঙে পড়ল। সে তখন ভাবল, আমার তো কেউই নেই, মা বাবা আগেই চলে গেছে, ভাই বোন বলতে কেউ নেই, আত্মীয় স্বজন তাদের কথা ভেবে লাভ নেই, তারা কে কতটুকু খবর রাখে। আর যাকে ভালোবেসেছিলাম এতদিন ধরে মনের মতন করে, সেও তো চলে গেল, আর নিয়ে গেল আমার সব কিছু। আমার শেষ যা টাকা পয়সা বাড়ি ঘর তো ছিল সব নিয়ে গেছে। তাই আমি নিজেকে শেষ করে দেব, আর আমার বাঁচার কোনো রকম ইচ্ছা নেই।
অল্প যেটুকু টাকা আছে সেটুকু বরঞ্চ সে একদিন বসে বসে ভাবলো একটা বারে গিয়ে যে আমি এটা জুয়া খেয়ে ফেলি, আমি তো মরেই যাব, এই স্বল্প কিছু টাকা আছে এগুলো দিয়ে হবেই বাকি, তার থেকে জুয়া খেলি, একটু আনন্দ করি 2-1 দিন, তারপরে আমি নিজেকে শেষ করব। সে গেল জুয়া খেলতে। সেখানে গিয়ে সে বসে আছে, লাইন দিয়েছে, সে এখনও খেলতে বসেনি। সে একটা পেপার পড়ছিল বসে বসে, হঠাৎ দেখতে পেল একটা অ্যাড দিয়েছে, একটা জায়গা নিলাম হচ্ছে, আর তার ডেট আজকেই শেষ, আজকে সকালের মধ্যেই নিলাম হয়ে যাবে এবং যে নেবে তাকে সেটা দিয়ে দেওয়া হবে। একটা সোনার খনি নিলাম হচ্ছে। তো স্বরূপ ভাবলো আমি তো মরেই যাব, আর তো 2-1টা দিন আমি আনন্দ করতে আছি, যে একটু জীবনটাকে দেখে নিই শেষবারের মতো। তো দেখি না, জুয়ো খেলে তো আমি পয়সাটা নষ্টই করছিলাম, দেখি না ওই নিলামে গিয়ে ঠিক কী ঘটছে, বা আমার ভাগ্যেও তো হয়ে যেতে পারে সেই জমিটা, দেখি গিয়ে কি হয়। আমার ভাগ্যে তো সবই ফুটো, কিছুই পাই না আমি ভালো কিছু, দেখি না গিয়ে কি হয় বলে সে আর জুয়া না খেলে চলে গেল সেই পেপারে যে ঠিকানা দেওয়া ছিল সেখানে গিয়ে দেখলো হ্যাঁ একটা ছোট্ট অফিস রয়েছে, আর আশেপাশে সে কাউকে দেখতে পেল না। সে অফিসে গেল এবং সেই পেপারটার ব্যাপারে কথা বলল যে আমি এই নোটিশটা দেখে আপনাদের এসেছি। তো তখন ওখানে যে বসেছিলেন তিনি বললেন হ্যাঁ ঠিকই রেখেছেন, আমরা আমাদের এই জায়গাটাকে নিলাম করতে চাইছি, এটা একটা সোনার খনি বলা হয়েছিল। তো বহুদিন ধরে আমার যে মালিক তিনি এই জায়গাটা কিনে এখানটা খোদাই করছেন, বহু টাকা তিনি খরচা করে ফেলেছেন, কিন্তু এখনও পর্যন্ত এখান থেকে 1 টাকার সোনাও ওঠেনি বা সেরকম কোনো হদিশ পাওয়া যায়নি। তো আজকে নিলামের শেষ দিন। তখন স্বরূপ বলল তাহলে কি আজকে লোকজন আসেনি? তখন সেই ম্যানেজারটি বলল না, দেখছি তো কেউ আসেনি, একমাত্র আপনিই এসছেন, বলুন আপনি কত দিতে পারবেন? স্বরূপ খোলাখুলি বলল আমার কাছে বেশি টাকা নেই, এই জায়গাটার জন্য আমি বেশি কিছু দিতেও পারবো না, এই মাত্র কয়েক লাখ টাকা আমার কাছে আছে, তাতে কি আপনারা দেবেন? নিশ্চয়ই দেবেন না, এত বড় জায়গা, তাও আবার সোনার খনি। ম্যানেজারটি বলল দেখুন, কেউ যখন আসেনি, কেউ যখন নিলামে দাম দরাদরি হচ্ছে না, তখন আপনি যখন এসছেন তখন আপনিই আমাদের একমাত্র খদ্দের, তাই আপনাকেই আমরা জায়গাটা দেব। দাঁড়ান আমি মালিকের সঙ্গে ফোনে কথা বলি। যথারীতি সেই ম্যানেজার মালিকের সঙ্গে ফোনে কথা বলে মালিক তখন বলল হ্যাঁ ওনার কাছে যা সামান্য আছে দিয়ে নিয়ে নাও, কেননা এই জায়গাটার উপরে আমি অনেক খরচা করেছি, কিন্তু এখান থেকে আমি কিচ্ছু পাইনি, আর কিছু পাওয়ার আশা আছে বলেও মনে হয় না। যতদিন এই জায়গাটা আমার কাছে থাকবে ততদিন আমি এই জায়গাটার উপরে শুধু খরচাই করব, কেননা অনেক মজুর লাগিয়ে এই জায়গাটাকে খোদাই করা হয়েছে, বিভিন্ন জায়গায় খোদাই করা হয়েছে স্থানে স্থানে, কিন্তু কোথা থেকে এতটুকুও সোনা তা আমরা কিন্তু পাইনি, এবং মজদুররাও বলছে মনে হচ্ছে না এখান থেকে আর কিছু পাওয়া যাবে, তো যা দাম পাচ্ছি দিয়ে দাও। তারপরে সেই ম্যানেজার বলল যে মালিক বলছেন আপনি যা আপনার কাছে আছে সামান্য বলছেন আপনি সেটাই দিন, আপনাকে তাতেই আমরা এই জমিটা দিয়ে দেব। স্বরূপ বলল দেখি কি হয় আর কি। সে তখন টাকা দিয়ে নিলাম থেকে সেই জায়গাটার মালিকানা নিয়ে নিল। নিয়ে সে একটা চেয়ার নিয়ে সেই বিশাল সেই মাঠ যেটা সোনার খনি আর কি, সেখানে গিয়ে বসলো আরাম করে এবং আনন্দ উপভোগ করতে লাগলো। মনে মনে ভাবলো যে এত বড় জমির মালিক আজ আমি, সোনার খনির মালিক আজ আমি, আর চারপাশে বড় বড় গর্ত খোঁড়া রয়েছে যেখানে শ্রমিকরা কাজ করেছে গর্ত খুঁড়ে সোনা তোলার জন্য, কিন্তু তুলতে পারেনি। তো এমন চেয়ার নিয়ে সে আনন্দ করছে, মনে মনে ভাবছে অনেক কিছু আকাশ কুসুম, যে এত বড় জায়গার মালিক আমি হলাম, আমি তো 2 দিন পরে মরেই যাব, আমি তো বাঁচবো না, আমি মরে যেতেই চাই, আমার আর কিছুই যখন জীবনে নেই তখন আর বেঁচেই বা কী করব। ঠিক আছে, এমন সময় সেখানে যে মজদুররা কাজ করছিল তারা খবর পেয়ে গেল যে মালিক বদল হয়ে গেছে। সব মজদুররা ছুটে এলো স্বরূপের কাছে। স্বরূপ চেয়ার নিয়ে আনন্দ করছিল, তাকাচ্ছিল এদিক ওদিক, দেখছিল চারপাশটাকে। তো স্বরূপের কাছে এসে তারা বলল যে শুনলাম আপনি নাকি এই জায়গাটা কিনে নিয়েছেন। স্বরূপ বলল হ্যাঁ, নিলামে তো আর কেউ আসেনি, আমি এসেছি, তাই আমি এই জায়গাটা কিনে নিলাম। তখন মজদুররা বলল তাহলে আমাদের তো আজ পর্যন্ত টাকা দেওয়া আছে, আমরা আজ পর্যন্ত কাজ করছি, খুঁড়ে যাচ্ছি, আমরা বহুদিন ধরে এই জায়গাটা খুঁড়ছি, কিন্তু সোনার এতটুকু হদিশ আমরা পাইনি।
তো ভালো হয়েছে, আপনি এখন মালিক, তো কাল থেকে আমরা কাজে আসবো না আসবো না একটু বলুন। তখন স্বরূপ ভাবলো কাল থেকে আর কাজে এসে কি হবে, আমি তো এখান থেকে কেউ, আগের মালিক যখন এত চেষ্টা করেও কিছু পাইনি, তখন আমি পাবো না। আর যা সামান্য আমার কাছে টাকা ছিল তাই দিয়ে তো আমি জায়গাটা কিনে ফেলেছি, আমার আর কী বা দরকার আছে। শুধু শুধু ওদেরকে বলল, না তোমাদেরকে কাল থেকে আর আসতে হবে না, ঠিক আছে, তোমরা যে বললে আজ পর্যন্ত তোমাদের মালিকের টাকা দেওয়া আছে, অর্থাৎ আজ পর্যন্ত তোমরা কাজ করবে, আজকে সারাদিন। তখন সেই মজদুররা বলল, হ্যাঁ আজকে সারাদিনের টাকা দেওয়া আছে, আজ সারাদিন আমরা কাজ করতে রাজি। স্বরূপের বুদ্ধি খেলে গেল, সে তখন বলল, ঠিক আছে তাহলে তোমরা এক কাজ করো, তোমরা তোমাদের কাজগুলো করতে থাকো, আজকে তোমরা খুঁড়তে থাকো তোমাদের কাজ, তোমরা বসে থেকো না। মজদুররা বলল, ঠিক আছে আপনি যখন মালিক যা বলছেন তাই করব, বলে তারা কিন্তু তাদের কাজ করতে শুরু করলো। এবারে কিন্তু স্বরূপের মনে একটা যেন আনন্দ অন্যরকম হতে শুরু করলো, দেখি তো কী পাওয়া যায়। সে তখন ওই যেখানে যেখানে খুঁড়ছে মজদুররা, সেখানে সেখানে গিয়ে উঁকি মেরে দেখছে, আর একবার ভাবছে এখান থেকে পাওয়াও তো যেতে পারে কিছু, কি জানি। মজদুররা যখন এত কষ্ট করে এত ডিপ গর্ত খুঁড়েছে, নিশ্চয়ই নিচে কিছু আছে, খুঁড়ুক খুঁড়ুক, আজকে সারা দিন সময় আছে, এখন তো সবে সকাল, সেই সন্ধ্যা পর্যন্ত তারা খুঁড়বে, খুঁড়ুক, যদি কিছু পাওয়া যায় তাহলে আমার ভাগ্য বদলাবে। আবার একবার মনে ভাবলো, আরে আমি তো মরেই যাবো আর দুদিন পরে, আমার এত চিন্তা করার কি দরকার, বরঞ্চ আমি আমার একটা জায়গা পেলাম, যেটা আমি নিজের পয়সায় কিনলাম এই জায়গাটা, আর এখানে এত বড় বড় গর্ত, আর এখানে কোনো লোকজন আসে বলে মনে হয় না, তাই কাল ভোরে বা আজ রাত্রে এসে আমি এই গর্তের মধ্যেই ঝাঁপ দিয়ে মরবো। অনেক ডিপ গর্ত, কেউ দেখতে পাবে না, আর আশেপাশে কোনো মানুষজন নেই, আর এই আজকে মজদুররা কাজ করে চলে গেলে এখানে আর কেউ আসবেও না কাল থেকে, তাই আমি মরে পড়ে থাকলেও কেউ জানতেই পারবে না, তাই আমি বরঞ্চ এর মধ্যেই এসে নিজের জায়গায় এসে আমি মরবো এই গর্তের মধ্যে। এরকম সে আকাশ কুসুম অনেক রকম ভাবনা চিন্তা করছে আর চেয়ারে বসে রয়েছে। এমন সময় বিকাল অনেকটা হয়ে গেছে, প্রায় সন্ধ্যা হব, এমন সময় একটা যেখানে খোঁড়া হচ্ছিল গর্তের মধ্যে থেকে কতজন শ্রমিক চিৎকার করে উঠল, পেয়েছি বলে। স্বরূপ সেখানে ছুটে গেল, কি পাওয়া গেছে? একটা শ্রমিক বলে উঠল, আমার মনে হচ্ছে নিচে কিছু আছে, কিছু একটা দেখা যাচ্ছে, দেখুন নেমে আসুন আপনি এখানে। স্বরূপ সঙ্গে সঙ্গে নেমে গেল সেখানে, অন্যান্য মজদুররাও এলো, এসে তারা আরও তাড়াতাড়ি করে সেই জায়গাটা খুঁড়তে শুরু করলো। সত্যিই সেই জায়গাটা খোঁড়ার পর দেখা গেল সেখানে সোনার যে খনি ছিল সেই খনির সন্ধান পাওয়া গেল, অর্থাৎ আর একটু বাকি ছিল, যে মালিক বিক্রি করে চলে গেল সে যদি আর একটু ধৈর্য ধরত, সে যে জায়গাটা কিনেছিল বহু টাকা দিয়ে এবং এত খোঁড়াখুড়ি করেছে মজদুর দিয়ে, এত টাকা খরচা করেছে, হ্যাঁ, সে যদি আর একটু ধৈর্য ধরত তাহলে সেই বিশাল সোনার খনির মালিক সেই হতো। কিন্তু ওই যে ধৈর্য হারিয়ে ফেলেছিল, আর তার এখানটা খুঁড়ে সোনা নেওয়ার উৎসাহ রইল না। অন্যদিকে স্বরূপও তো জীবন থেকে হারিয়েই গেছিল, সে তো ভাবেনি যে সে আবার বাঁচবে বা সে এত বড় জায়গা জমির মালিক হতে পারে, সে তো শুধু একটা আবেগের বশেই কাজগুলো করেছিল, কিন্তু আজকে সেই বিশাল সোনার খনির মালিক হয়ে গেল। যথারীতি শ্রমিকরা আনন্দে তাকে জড়িয়ে ধরল, সেও শ্রমিকদেরকে অনেক ভালোবাসা দিল আর বলল, কাল থেকে তোমরা আবার কাজে এসো। আবার এইভাবে সেই সোনার মালিকের কাছে চলে এলো রিপোর্টার, অনেক সাংবাদিক, তারা সেই, এবং স্বরূপ একটা যেখানে তার জীবনটাকে সে শেষ করে দেবে ভেবেছিল, একেবারেই শেষ পর্যায়ে, সেখান থেকে সে বাঁচার আর একটা নতুন মানে পেল, নতুন রসদ পেল, এবং সে যে শুধু একজন মেয়ে যে তাকে ভালোবেসেছিল, যে তার ওয়াইফ ছিল, সে তাকে বিশ্বাসঘাতকতা করেছে বা তার কাছ থেকে চলে গেছে বলে স্বরূপ ভাবছিল তার জীবনটা বোধহয় একমুখী, তার জীবনটা এখানেই শেষ। কিন্তু এখানেই তো জীবন শেষ নয়, জীবনের আরও অনেকগুলো দিক আছে বাঁচার জন্য, তাই না? তাই স্বরূপ আরেকটা দিক পেয়ে গেল বাঁচার, সে আবার নতুন করে বাঁচার স্বপ্ন দেখল। সে এখন অনেক অনেক বড় লোক, অনেক জায়গার মালিক, সোনার খনির মালিক সে। তাকে এখন অনেক লোক দেখলে প্রণাম করে, তার কাছে আসে, তার সঙ্গে কথা বলে, রিপোর্টাররা আসে, ফটোগ্রাফার আসে, তার ছবি নেয়, সে তার জীবনের গল্প শুনতে চায়, তাই না? সে যে জীবনটাকে শেষ করে দেবে ভেবেছিল, সেই জীবনটা থেকেই সে আবার ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখল এবং ঘুরে দাঁড়ালো।
তাই জীবনটা ছোট্ট নয় বা একমুখী নয় যে ছোট্ট একটা ঘটনা ঘটলো আর জীবনটাকে শেষ করে দেব। জীবনের অনেকগুলো দিক আছে। একটা দিক যদি বন্ধ হয়ে যায়, একটা দিক থেকে যদি আঘাত আসে, তবে জীবন শেষ হয় না। জীবনে চলতে হবে এবং আরও অনেক ভালো দিক খুলে যাবে এবং তার জন্য বাঁচতে হবে, চলতে হবে। কখনো হার মেনতে শিখব না কিন্তু আমরা, তাই না? নমস্কার। গল্পটা কেমন লাগলো নিশ্চয়ই জানাবেন। আর জীবনে হার মানবেন না সহজে। কঠিন পথ আসবে, সেখান থেকে হেঁটে গিয়ে তবেই কিন্তু সহজ পথ আসা যাবে। তাই জীবন থেকে পালিয়ে গিয়ে যেতে যায় না, জীবনের সঙ্গে লড়াই করতে হয়। নমস্কার।